আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের কৃষি শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুসরণীর বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওর মধ্যে আমরা তোমাদেরকে শিখিয়ে দেব। আলোচনা শুরু করা যাক। 1 নম্বর বহুনির্বাচনী, গাভীর প্রধান খাদ্য কোনটি? কাঁচা ঘাস। 2 নম্বরে, মাশরুমের চাষ ঘরে পানি স্প্রে করার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় কি? প্রমাণ সংখ্যা 1 আর্দ্রতা, প্রমাণ সংখ্যা 2 তাপমাত্রা, প্রমাণ সংখ্যা 3 কার্বন ডাইঅক্সাইড। নিচের কোনটি সঠিক? প্রমাণ সংখ্যা 1 ও 2 সঠিক। 3 নম্বর প্রশ্ন, ফল সংগ্রহ করার পরই শর্করা থেকে চিনি তৈরি বন্ধ হয়ে যায় কোন ফল গুচ্ছে? আঙ্গুর, লিচু, লেবু। ঘ নাম্বারটা সঠিক। নিচের উদ্দীপকটির পরে 4 আর 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো 4 নম্বর প্রশ্ন কী বলছে? হাফিজ সাহেব তার পুকুরে কমপক্ষে 7 থেকে 10 সেন্টিমিটার আকারের কতটি পোনা ছাড়তে পারবেন? 2200। 5 নম্বর প্রশ্ন, হাফিজ সাহেবের পুকুর থেকে কাঙ্ক্ষিত উৎপাদন না পাওয়ার কারণ কি? প্রমাণ সংখ্যা 3টা দেওয়া আছে। নিচের কোনটি সঠিক? প্রমাণ সংখ্যা 1 ও 2 সঠিক। 1 প্রাকৃতিক খাদ্য উৎপাদন কম হওয়া, 2 পানির গুণাগুণ যথাযথ না থাকা। 6 নম্বর প্রশ্ন, মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজকে কি বলা হয়? স্পন। সৃজনশীল প্রশ্নের উত্তর শিখে নিব। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, চিত্র 1 চিত্র 2 দেওয়া আছে, এই আলোকে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। ক নাম্বার বলছে মিশ্র চাষ কাকে বলে? চলো আমরা এগুলোর উত্তর এখন শিখে নিব। ক নাম্বার প্রশ্নের উত্তর, যেসব প্রজাতির মাছ রাক্ষসে স্বভাবের নয়, খাদ্য নিয়ে প্রতিযোগিতা করে না, জলাশয়ের বিভিন্ন স্তরে বাস করে এবং বিভিন্ন স্তরের খাবার গ্রহণ করে, এসব গুণের কয়েক প্রজাতির মাছ একই পুকুরে একত্রে চাষ করাকেই মিশ্র চাষ বলে। খ নম্বর প্রশ্ন, মাছের মিশ্র চাষের একটি সুবিধা ব্যাখ্যা করো। চলো আমরা এখন খ নম্বর প্রশ্নের উত্তর শিখে নেব। খ নম্বর প্রশ্নের উত্তর, মিশ্র চাষে মাছ পুকুরের বিভিন্ন স্তরে থাকে ও বিভিন্ন স্তরের খাবার খায়। কাতলা পুকুরের উপরের স্তরের, রুই মধ্য স্তরের ও মৃগেল নিচের স্তরের খাবার খায়, ফলে সব স্তরের খাবারের সদ্ব্যবহার হয় ও খাবার পাশে পুকুরের পরিবেশ নষ্ট হয় না। গ নম্বর প্রশ্ন, চিত্রের কোন পুকুরটি মিশ্র চাষের জন্য উপযোগী ব্যাখ্যা করো। উত্তর, দুটি চিত্রের মধ্যে চিত্র 1 এর চিত্রটি মিশ্র চাষের জন্য উপযোগী। এর কারণ নিম্নে বিশ্লেষণ করা হলো। মিশ্র মাছ চাষে পুকুরের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম পাড়ে কোনো বড় গাছ থাকা উচিত নয়। চিত্র 1 নং এর মধ্যে দেখানো হয়েছে দক্ষিণ পাশ ও পশ্চিম পাশ খালি ও পূর্ব পাশে সবজির বাগান এবং উত্তর পাশে বড় গাছ। এরূপ পুকুর মিশ্র চাষের জন্য উপযোগী, কারণ এই পুকুরে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পড়বে, যা মাছ চাষের জন্য খুবই দরকার। চিত্র 2 এর মধ্যে দেখানো হয়েছে পূর্ব ও পশ্চিম পাশে বড় গাছ, যা পুকুরে সূর্যালোক পড়তে বাধা দিবে, যা আদর্শ মিশ্র পুকুরের জন্য উপযোগী নয়। দুটি চিত্র পর্যালোচনা করলে দেখা যায় আদর্শ পুকুরের বৈশিষ্ট্য একমাত্র চিত্র 1 নং এর মধ্যেই নিহিত। তাই চিত্র 1 হচ্ছে আদর্শ মিশ্র মাছ চাষ উপযোগী পুকুর। গ নম্বর প্রশ্নের উত্তর, চিত্রের পুকুর দুটিতে মাছ চাষ সমানভাবে লাভজনক নয়। চিত্রের নং 1 এর পুকুরটির পূর্ব, দক্ষিণ ও পশ্চিম পারে বড় গাছ না থাকার কারণে এটি মিশ্র পদ্ধতিতে মাছ চাষের উপযোগী। চিত্র 2 এর পুকুর পারে বড় গাছ থাকার কারণে এটি মিশ্র চাষ পদ্ধতির উপযোগী নয়। মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করলে মাছ পুকুরের বিভিন্ন স্তরে থাকে ও খাবার খায়, এতে পুকুরের সকল জায়গা ও খাবারের সদ্ব্যবহার হয়, কোনো স্তরের খাবার জমা হয়ে নষ্ট হয় না, ফলে পুকুরের পরিবেশ ভালো থাকে
এভাবে চাষ করলে মাছের রোগ বালাই কম হয়, সর্বোপরি উৎপাদন বৃদ্ধি পায়। পরিশেষে বলা যায়, চিত্রের পুকুর দুটির মধ্যে চিত্র 1 এর পুকুরটি মাছ চাষে অধিক লাভজনক। প্রশ্ন 2, এই টপিক দেওয়া আছে, তাহলে আমরা এখন এই সৃজনশীল প্রশ্নের উত্তর শিখে নিব। খেয়াল করো। ক নম্বর প্রশ্ন, গরু কোন জাতের খাদ্য বেশি পরিমাণে খায়? চলো আমরা এখন উত্তর শিখে নিই। ক নম্বর প্রশ্ন উত্তর, গরু আঁশ জাতীয় খাবার বেশি খায়। খ নম্বর প্রশ্ন, গোয়ালঘর উঁচু স্থানে করা প্রয়োজন কেন, ব্যাখ্যা করো। উত্তর, গরুর বাসস্থান হিসেবে গোয়ালঘর একটি আদর্শ স্থান। গোয়ালঘর সাধারণত একটি উঁচু স্থানে স্থাপন করতে হয়। পশু পরিমিত সূর্যালোক ও আলো বাতাস পাবে, ফলে গোয়ালঘর পরিষ্কারের পর পানি নিষ্কাশনে সুবিধা হবে। ফলে বন্যা ও জলাবদ্ধতার সময় পশু নিরাপদে থাকবে। কুকুর, বিড়াল, মশা, মাছি ইত্যাদির উপদ্রব কম হবে। পশু সংক্রামক রোগের ঝুঁকি কমবে। গ নম্বর প্রশ্ন, অমলের খামারের একটি গাভীর জন্য দৈনিক কী পরিমাণ দানাদার খাদ্যের প্রয়োজন তা নির্ণয় করো। উত্তর, অমলের প্রতিটি গাভী 12 লিটার করে দুধ দেয়। অমলের গাভীগুলো যেহেতু শঙ্কর জাতের, তাই প্রথম লিটারের জন্য 2 কেজি দানাদার খাদ্য প্রয়োজন। পরবর্তী 4 লিটারের জন্য 1 কেজি দানাদার খাদ্য প্রয়োজন। পরবর্তী 12-3 = 9 লিটারের জন্য দানাদার খাদ্য। পরবর্তী 3 লিটারের জন্য 1 কেজি দানাদার খাদ্য। পরবর্তী 1 লিটারের জন্য কম, 9 লিটারের জন্য বেশি। বেশি হলে উপরে হইব আর কম হলে ভাগ হইব। 9 দিয়ে 3 ভাগ করলে কত কেজি? 3 কেজি। মোট 2 + 3, এটা কারা গেলে 3 আসবে, সেই 3 এই দিলে যোগ করবা। মোট 2 + 3 5 কেজি দানাদার খাদ্য। পরিশেষে বলা যায়, অমলের খামারের একটি গাভীর জন্য দৈনিক মোট 5 কেজি দানাদার খাদ্যর প্রয়োজন। গ নম্বর প্রশ্ন, অমল কি ব্যবস্থা গ্রহণ করায় তার গাভীগুলোর দুধ উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়? বিশ্লেষণ করো। উত্তর, অমল তার শঙ্কর গাভীগুলোর উপযুক্ত যত্ন ও পরিচর্যা করার পরও আশানুরূপ দুধ উৎপাদন করতে পারছিলেন না। অমল দুধ উৎপাদনের জন্য উপযুক্ত খাদ্য ব্যবস্থাপনা গ্রহণ করল। তিনি তার শঙ্কর গাভীগুলোর আঁশ জাতীয় খাবারের চাহিদা মেটাতে দানাদার খাদ্য সহযোগে পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাস ও খড় সরবরাহ করেছিল। সবুজ ঘাস গাভীর প্রধান খাদ্য। অমল তার শঙ্কর জাতের গাভীগুলোর জন্য দেশীয় প্রজাতির সবুজ ঘাসের পাশাপাশি উন্নত জাতের নেপিয়ার, পাড়া, জার্মান, গিনি ইত্যাদি ঘাসের ব্যবস্থা করেছিল। অমল সবুজ ঘাসের বিকল্প হিসেবে পর্যাপ্ত পরিমাণে আম, কাঁঠাল, ইপিল পাতা, কচুরিপানা সহ তরকারি ও ফলের খোসা সরবরাহ করেছিল। এছাড়া অমল তার গাভীগুলোর ওজন বেঁধে প্রতিটি গাভীকে দৈনিক 3 থেকে 5 কেজি খড় সরবরাহ করেছিল। গাভীর হজমের সুবিধার্থে সে খড় কেটে পানিতে ভিজিয়ে নরম করে সরবরাহ করেছিল। অমল তার গাভীগুলোকে খড়ের সহযোগী খাবার হিসেবে খৈল, ভুসি, ভাতের মাড় ছাড়াও প্রতিটি গাভীকে 200 থেকে 300 গ্রাম ঝোলা গুড় দৈনিক সরবরাহ করেছে। অমল তার গাভীদের সরবরাহ করার জন্য প্রয়োজনীয় উপকরণ সঠিক পরিমাণে মিশিয়ে দানাদার খাদ্য প্রস্তুত করেছে। উপরে আলোচিত সম্মিলিত ব্যবস্থা গ্রহণের ফলে সে বর্তমানে একজন সফল খামার মালিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 5ম অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের সঠিক সমাধান। তোমরা এখান থেকে দেখে নাও। আশা করি আজকের ক্লাসে তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।